জেনারেল আজিজের পিএইচডি সন্দর্ভ সেই সঙ্গে আমাদের বিউপি থেকে প্রণীত সকল সন্দর্ভের নিরিখে যে সিস্টেমটি আছে সেটি প্রত্যেকটি থিসিস টার্নেটিন বলে যে আপনার ব্যবস্থাটি আছে যাচাই করবার যে এর মধ্যে কোন রকমের জাল জোচ্চুরি আছে কিনা বা আপনার কাটপেস্ট আছে কিনা সেটি কিন্তু নির্ণয় করার পরেই তাদের অনুমতি দেওয়া হয় পরীক্ষার, এর আগে নয়। বাংলাদেশ স্টাডিজ, তারপরে স্ট্যাটিস্টিক্স, তারপর আপনার রিসার্চ মেথোলজি, এই তিনটি বিষয় সমক আপনার উপলব্ধি অর্জন না করা পর্যন্ত কাউকে আপনার থিসিস রচনার ছাড়পত্র দেওয়া হয় না। আলোচনা করব সেটি জেনারেল আজিজ, রিটায়ার্ড সাবেক সেনাপ্রধান, তার পিএইচডি সন্দর্ভ নিয়ে। আমি এই সন্দর্ভের সুপারভিশন করেছি এবং এর এক্সটার্ন হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মিতা ব্যানার্জি। এবং প্রফেসর জনাব আজিজ তিনি 3 বছর সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে 4 বছর তিনি বিজিবি, যেটা বর্ডার গার্ড বাংলাদেশ, আমাদের সীমান্ত রক্ষী বাহিনী, তার কমান্ড করেছেন। এবং এই দীর্ঘ 7 বছরের যে অভিজ্ঞতা, এটা প্রাইসলেস। এবং একটি বাহিনী যেটি সীমান্ত রক্ষায় সর্বদা ব্যবহৃত, সেই বাহিনীর কমান্ড করা মানে ইনস অ্যান্ড আউট আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে সবচাইতে সমক উপলব্ধি তার থাকবার কথা। এবং এটা আমরা ফিল্ড এক্সপিরিয়েন্স হিসেবে অবশ্যই কাউন্ট করব। আর আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি পূর্ণ মেয়াদে আপনার অ্যাপয়েন্টেড হয়েছিলাম অ্যাজ দ্য ফার্স্ট প্রো ভাইস চ্যান্সেলর অফ বিউপি। এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রফেশনাল যারা আছেন, সার্ভিসে আছেন, সশস্ত্র 3টি যে বাহিনী, সেনা, নৌ এবং বিমান, এই 3 বাহিনীর যারা অ্যাক্টিভ সার্ভিসে আছেন বা রিটায়ার করেছেন, তাদের উচ্চতর শিক্ষা ফ্যাসিলিটেশনের জন্যই মূলত গঠন করা হয়েছে। আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে এসে প্রস্তাব করেছিলেন যে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হোক, কিন্তু আমরা শেষ পর্যন্ত সেটা করিনি, স্টিক করে গেছি, যেহেতু প্রফেশনালিজমটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছি। এখন এই বিশ্ববিদ্যালয়ে যারা উচ্চতর ডিগ্রি, এমফিল, পিএইচডি, পোস্টডক করছেন, তাদের একটা রেগুলার প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশে আমার জানা মতো একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে পিএইচডি করার জন্য রিগোরাস কোর্স ওয়ার্কের মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশ স্টাডিজ, তারপরে স্ট্যাটিস্টিক্স, তারপর আপনার রিসার্চ মেথোলজি, এই 3টি বিষয় সমক আপনার উপলব্ধি অর্জন না করা পর্যন্ত কাউকে আপনার থিসিস রচনার ছাড়পত্র দেওয়া হয় না। প্রতি উইকেন্ডে, অর্থাৎ শুক্র এবং শনিবার, যারা এনরোলড তাদেরকে 6 ঘন্টা করে ক্লাস করতে হয় টানা। এবং যারা ঢাকায় পোস্টেড তারা ডেফিনেটলি অ্যাটেন্ড করবেন বা করেন, আর যারা ঢাকার বাইরে থাকেন তাদেরও কিন্তু এই ব্যাপারে কোনো রেয়াত বা মাফ নেই। তাদেরকে এই আপনার কোর্স ওয়ার্ক আবশ্যকভাবে ফুলফিল করতে হয়, এখানে কোন রকমের ছাড় দেওয়া হয় না। আর কোন পর্যায়ে আপনার 3য় শ্রেণী বা 3য় বিভাগ থাকার কোনো সুযোগ নেই। এবং আপনার যে ফুলফিলমেন্ট গুলো আছে সেগুলো পরিপূরণ না করা পর্যন্ত কাউকে এখানে ভর্তির সুযোগ দেওয়া হয় না। এক। দ্বিতীয়ত, আপনার এখানে 2টো পাবলিকেশন করতে হয়, পিয়ার রিভিউড জার্নালে অথবা ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে। এবং জেনারেল আজিজকেও যথারীতি 2টি প্রবন্ধ আপনার প্রকাশ করতে হয়েছে ডিগ্রি অর্জনের আগে। এবং এখানে তিনি যখন বিজিবির প্রধান ছিলেন সেই সময় তিনি এনরোলড হন এবং পরে কন্টিনিউ করেন অ্যাজ জিওসি আরডক ময়মনসিংহে। সেখান থেকে এসে তিনি নিয়মিত ক্লাস করেছেন
তার কোর্স ওয়ার্ক শেষ করেছেন এবং তারপর লম্বা সময় ধরে তিনি মানে কত এই ঘন্টা রচনা করেছেন এবং এই যে রিপোর্ট বা পিএইচডি থিসিস বা অভিসন্দর্ভ যেভাবে আমরা অভিহিত করি সেটা 422 পৃষ্ঠার আপনার অ্যানেক্সার বাদ দিয়ে, অর্থাৎ মূল টেক্সট বইটাই যদি সেভাবে ধরেন পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়েছে। এবং এই যে অভিসন্দর্ভটি সেটি আপনার টার্নিটিন বলে যে আপনার যে অ্যাপস আছে সেখানে আপনার পরীক্ষা নিরীক্ষা করে ক্লিয়ারেন্স পাওয়ার পরেই সেটি আমরা গ্রহণ করেছি। আর তারপরে এখানে কাট পেস্ট করার কোনো ন্যূনতম সুযোগ নেই, কারণ এই রিগোরাস প্রসেসের মধ্য দিয়ে এটাকে যেতে হয়েছে। আর এর পাশাপাশি এখানে আমাদের যে বিউপি রিকোয়ারমেন্ট ন্যূনতম 1 লক্ষ শব্দ অভিসন্দর্ভ হতে হবে। তো এটা প্লাস মাইনাস আমরা অনেক সময় করি, কাছাকাছি বা একটু যদি ওভারশুটও করে যায় সেটাও আমরা অনেক সময় গ্রহণ করে থাকি, সবার ক্ষেত্রে সেটি প্রযোজ্য। আর এখানে তিনি ISBN বলে যে রেজিস্ট্রেশনের সুযোগটি আছে, এটি মূলত ফ্রান্স থেকে রেজিস্টার করা হয়। এই ধরনের 2টি জার্নালে তার প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আর এখানে তাকে কিন্তু এই ডিগ্রি অর্জনের আগে যথারীতি মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হয়েছে। তারপর আপনার সেই সঙ্গে তারা ডিএমএ তে যখন আপনার প্রি কমিশন কোর্স করছিলেন, সেই প্রি কমিশন কোর্স সেটা ডিগ্রিটা প্রদান করা হয় বা তখন হতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তিনি যখন 8 লং কোর্সে এই কোর্স করছিলেন। আর এই ডিগ্রির পরে তিনি মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তারপর মাস্টার্স ইন সায়েন্স সেটাই করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। এটা বাদে AIUB থেকে তিনি MBA করেছেন, এক্সিকিউটিভ MBA। এই কয়টি ডিগ্রি তিনি আগে অর্জন করেছেন। আর এরপরে তিনি এই পিএইচডি অভিসন্দর্ভ শেষ করেন এবং এরপরে তিনি পোস্টডক কোর্স মানে পোস্টডক্টরাল রিসার্চও করেছেন মিলিটারি ডিপ্লোম্যাসির উপরে। তো এই হচ্ছে সংক্ষেপে তার স্টেট অফ অ্যাফেয়ার্স ডিগ্রি সংক্রান্ত। ধন্যবাদ। জি স্যার, আপনি বলেছেন যে উনি ক্লাস করেছে, মানে উনি চাকরিতে থাকা অবস্থায় কিভাবে ক্লাস করেছেন এবং কি মানে কত ঘন্টা ক্লাস করেছেন? অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিউপির পার্থক্য আছে। এই বিশ্ববিদ্যালয়টি করাই হয়েছে যারা ইন সার্ভিসে আছেন বা রিটায়ার করেছেন, প্রফেশনাল লোক, তারা এখান থেকে পড়াশোনা করবেন। সেই জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এটা মিলবে না, এই কারণে যে আপনার যারা অ্যাভেইলেবল ফুল টাইম এই ক্লাসগুলো করতে পারবেন, কোর্স ওয়ার্ক সম্পন্ন করতে পারবেন, শুধুমাত্র তাদেরই অ্যালাউ করা হয়, সেখানেও কিন্তু কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তারপরে ওনার ডিগ্রি গুলো নিয়েই সমস্যা আছে, অন্যান্য যে ওনার মাস্টার্স অনার্স মাস্টার্স ডেফিনেটলি না, সেইগুলো হলে আমরা তো তাকে অ্যালাউই করতাম না, অ্যাডমিশনই দিতাম না এখানটা। মানে মন গড়া কথা বললে তো হবে না, আর হিয়ারসে কথাবার্তা বললেও চলবে না। আপনাকে ডেফিনেটিভলি কথাগুলো বলতে হবে এবং একটা রিগোরাস প্রসেসের মধ্য দিয়ে তাকে ভর্তি হতে হয়েছে। সেনাপ্রধান যখন তিনি ভর্তি হয়েছেন তখন তিনি সেনাপ্রধান ছিলেন না। জেনারেল আজিজের পিএইচডি সন্দর্ভ, সেই সঙ্গে আমাদের বিউপি থেকে প্রণীত সকল সন্দর্ভের নিরিখে যে সিস্টেমটি আছে সেটি প্রত্যেকটি থিসিস টার্নিটিন বলে যে আপনার ব্যবস্থাটি আছে যাচাই করবার যে এর মধ্যে কোন রকমের জাল জোচ্চুরি আছে কিনা বা আপনার কাট পেস্ট আছে কিনা সেটি কিন্তু নির্ণয় করার পরেই তাদের অনুমতি দেওয়া হয় পরীক্ষার, এর আগে নয়। সুতরাং এ ব্যাপারে কারো কোনো মিসগিভিং থাকার কোনো সুযোগ নেই। এক। দ্বিতীয়ত, আসাদুজ্জামান মহোদয়ের ব্যাপারে যে প্রশ্নটা উঠেছে, আমি তার একটা ইন্টারভিউ দেখেছি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। তিনি দেশের বাইরে সম্ভবত সিঙ্গাপুরে অবস্থান করছেন, চিকিৎসার জনিত কারণে তিনি গিয়েছেন সেখানে সস্ত্রীক। সেখান থেকে তিনি অনলাইনে যুক্ত হয়েছেন, বলেছেন যে তিনি পালিয়ে যাননি, তিনি চিকিৎসার জন্য গেছেন এবং যথারীতি বোধহয় সম্ভবত 22 তারিখে তিনি দেশে ফিরে আসবেন এবং কারো কোনো বিষয় তার এই সম্পদ এবং অর্জন নিয়ে কারো কোনো
সন্দেহ থাকলে কোনো সংস্থার কোনো কিছু করণীয় থাকলে তিনি ফুললি কোঅপারেট করবেন, সেই স্টেটমেন্ট তিনি প্রদান করেছেন। আমি এইটুকু নিজের কানে শুনেছি ওনার স্টেটমেন্ট, তার উপর ভিত্তি করে এই বক্তব্যটি হাজির করলাম। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে কেউ যদি তার নর্মসের বাইরে গিয়ে কোনো কাজ করে আপনার সম্পদ অর্জনের ক্ষেত্রে, সেটা দেখবার জন্য এনবিআর আছে এবং পরবর্তীতে আপনার দুদক, যে প্রতিষ্ঠানটি আমরা লালন পালন করছি করদাতাদের টাকা খরচ করে, তারা আছেন, তারা বিষয়টা দেখবেন। দুদক তো আপনার এই দায়িত্ব, দুদক কি সবকিছু দেখে? দেখুন, দুদক নিয়ে নানান রকমের প্রশ্ন আছে, সেটা তো ভিন্ন বিষয়। ব্যক্তি আসাদুজ্জামান মিয়া আর দুদক একটি প্রতিষ্ঠান, দুটো ভিন্ন জিনিস। আমরা এক কাতারে ফেলে সেটির কথা বললাম। নিজেও অনেক সমালোচনা করেছি, দুদকের এখনো করি। দুদককে সত্যিকার অর্থেই আপনার নখ এবং দাঁত সম্পন্ন বাঘ হতে হবে, কিল মারার গোসাই হলে তো চলবে না। ধন্যবাদ।